বেবি গার্ল হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে অনেকটাই ঠিক করেই নিয়েছিলাম হতে পারে এটা বেবি বয়। এবার আমি অনামিকা চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগের টপিকটা দেখে আপনারা আশা করি বুঝতেই পেরে গিয়েছেন আজকে আমি কি নিয়ে আপনাদের সাথে চর্চা করতে চলছি। আসলে আমি অনেকটাই বেশি দেখেছি যে বেবি বয় কিংবা বেবি গার্ল এই দুটোর মধ্যে অনেকেরই কিন্তু কনফিউশন থাকে যে আমার কি হতে চলছে, আর এটা হওয়াটা স্বাভাবিক, কিউরিসিটি হওয়াটা একদম স্বাভাবিক। তো আজকে আমি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। তো নমস্কার সবাইকে, আশা করি আপনাদের যাদের এরকম কিউরিসিটি রয়েছে তাদের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে সবার প্রথমে বলি যে বেবি বয় কিংবা বেবি গার্ল এই দুটোর মধ্যে কখনোই ভেদাভেদ করা উচিত না, কারণ বেবি বয় কিংবা বেবি গার্ল পুরোপুরি আমাদের ভগবানের দান। আমরা যে মা হতে পেরেছি এটা কিন্তু আমাদের এখনকার সময় কিন্তু আমাদের কাছে এটা কোনো ছোট ঘটনা নয়। মা হওয়া মাতৃত্ব একটা অনুভূতি, এটা কিন্তু ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমাদের সমান হওয়া উচিত। কখনোই এটা ভাববেন না যে আমার মেয়ে হতে চলছে কিংবা সেকেন্ড বেবি আপনাদের আবারও এরকম হওয়া উচিত না যে একই একই আবার হচ্ছে। যেমন কি প্রথমে যদি আমাদের বয় হয়ে থাকে, সেকেন্ড আমাদের ইচ্ছে হয়ে থাকে যে আমাদের বেবি গার্ল হবে, তো এটা কিন্তু আমরা ভেবে থাকি, কিন্তু সবসময় এটা ভাবাটাও উচিত নয়। কারণ আমাদের হতে পারে যে প্রথমটা আমাদের গার্ল হয়েছে তো সেকেন্ডটাও গার্লই হতে পারে, কিংবা বয় হয়েছে সেকেন্ড টাইমও বয়ই হতে পারে। আর যেটা বি হবে সেটা নিয়ে আপনারা কখনো আনবেন না। তো আমার ভিডিওটা শুরু করার একটাই কারণ যে যারা এখন গর্ভবতী তারা অনেক কিন্তু কিউরিসিটি থাকে, তো তাদের জন্য ভিডিওটা স্টার্ট করছি। আর এটার মানে এটা না যে ছেলে বা মেয়ের মধ্যে আমি কোনো তফাৎ খুঁজছি। তো চলুন আজকে তাহলে টপিকটা এরকম যে বেবি বয় হলে কি কি রকম সিমটম থাকে। আমি বেবি বয় নিয়েই চর্চা করছি, কারণ আমার যেহেতু কনসিভ হয়েছে বেবি বয়, সেহেতু আমি জানি যে আমার এক্সপিরিয়েন্স রয়েছে যে আমি কি কি ফিল করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা কতটা কার্যকারী হবে আপনাদের ক্ষেত্রে সেটাও আমি আজকে আপনাদেরকে জানাতে চলছি। তো দেখুন, প্রথমে FHR যে রিপোর্টটা রয়েছে সেটাও আমি বলবো যে এটা কতটা সত্য, আর হতে পারে সত্য। আমার জীবনে তো একদমই সত্যি যেটা সেটাই ঘটেছে, কিন্তু আমি এটাতে বিলিভ করি না। কারণ হচ্ছে FHR যেটা রিপোর্ট থাকে সেটা কিন্তু হার্টবিটের উপর ডিপেন্ড করে, বেবির হার্টবিট। শোনা যায় যে ডক্টরের মতে যে FHR যে থাকে সে বেবি কতটা বেশি অ্যাক্টিভ রয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। যদি আপনার বেবি প্রচন্ডভাবে অ্যাক্টিভ, আমরা বলি যে নড়াচড়া ঠিকঠাক করছে, তাহলে FHR যেটা থাকে ওটা কিন্তু হাই থাকে। আর যদি অ্যাক্টিভটা একটু কম থাকে তাহলে FHR কিন্তু একটু হলেও কম থাকে। তো আমরা এটার উপরে ধারণা করে থাকি যে বেবি বয় কিংবা বেবি গার্ল হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে অনেকটাই ঠিক হয়েছে। কারণ হচ্ছে FHR রিপোর্ট আমার কিন্তু সবসময় প্রথম ক্ষেত্রে কিন্তু একটু বেশি ছিল, 150-র উপরেই ছিল। তো আমি ভাবতাম যে হয়তো বেবি গার্ল হবে, কিন্তু লাস্টে 7 মান্থের পর থেকে ওটা কিন্তু কমা শুরু হয়ে যায়। যেমন 129, 130, 140 পর্যন্ত চলে এসেছিল। তো আমি যেটা তখন ধারণা করেই নিয়েছিলাম হতে পারে এটা বেবি বয় হতে পারে, আর সেটাই আমার ক্ষেত্রে একদম সঠিক হয়েছে। তো বলা হয় নাকি, মানে এরকম শুনেছি আগেকার দিনের ঠাকুমা মা এদের ধারণা যে বাচ্চা যত বেশি বড় হতে থাকে তত বেশি হার্টবিট কিন্তু মানে নড়াচড়া কিন্তু কমতে থাকে। তো এই জন্যই প্রথমে যতটা নড়াচড়া করতে পারে 7 মান্থের পরে যেহেতু বেবির আয়ত্তটা মানে বেবির আকারটা যেহেতু বড় হয়ে যায় তো নড়াচড়ার জায়গাটাও কম পায়, সেই ক্ষেত্রে হতে পারে যে FHR কম আসতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু কম আসাটাই ক্ষেত্রে কিন্তু বেবি বয় হয়েছিল, সেটাই আপনাদেরকে আজকে এটাই একটা ছোট্ট যে আমার এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করলাম। তো আমার যে রিলেটিভ রয়েছে তার আবার বেবি গার্ল হয়েছে, তো তার কিন্তু FHR প্রথম দিকে কম বেশি এমনি ছিল,
কিন্তু লাস্টের দিকে গিয়ে কিন্তু একদম বেশি ছিল, 160, 162, 150 অ্যাভভ এরকমই সবসময় ছিল লাস্টের দিকে গিয়ে, কিন্তু তার কিন্তু বেবি গার্ল হয়েছে। তো এটার উপরে কখনোই ডিপেন্ড করবেন না যে আপনার FHR বেশি বলে আপনার বেবি বয় কিংবা বেবি গার্ল হতে পারে, এটা টোটালি আমরা নিজেরা ধারণা করে রেখেছি। তো প্রথম 1 নম্বর টপিক তো হয়ে গেল। সেকেন্ড যেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চলবো সেটা হচ্ছে, হ্যাঁ, যেই প্রবলেমসের মধ্যে দিয়ে আমি গিয়েছি, আমার কিন্তু প্রচন্ডভাবে ক্লান্ত ফিল হতো। মাছের গন্ধ আমি সহ্য করতে পারতাম না, বিশেষ করে মাছটা যদি সেরকমভাবে ভাজা না হতো। যদি ভাজাটা ভালো হতো, কড়া করে হতো, তাহলে আমি সেটা খেতে পারতাম। আর ঝোলে দিয়ে মাছ খাওয়া মানে আমার পক্ষে মনে হচ্ছিল বিষ খাওয়ার মতন, কারণ একদমই আমি গন্ধটা মানে স্মেলটা সহ্য করতে পারছিলাম না। তো এটা আমার ক্ষেত্রে হয়েছিল। এমনি ভাতের গন্ধ বা ভাতের ফেনা ওঠার গন্ধ এসব আমার কাছে কোনো ফ্যাক্ট ছিল না, বাকি আমি সবই খেতে পেরেছি। হ্যাঁ, মাটনটা আমি কম খেতাম, আমি চিকেন তো এমনি খাই না, মাটন কম খেতাম, ডিমের গন্ধ সহ্য করতে পারতাম না। তো এটার মানে এটা না যে আপনার বেবি বয় হবে বা বেবি গার্ল হবে। একবার অবশ্যই আপনি আপনাদের লিভার টেস্ট কিন্তু অবশ্যই করবেন, কারণ বেবি হওয়ার সময় মানে আমরা যখন কনসিভ করি তখন আমাদের মেয়েদের শরীরে কিন্তু অনেক রকম হরমোনাল চেঞ্জেস আসে, যার জন্য আমাদের শরীরে কিন্তু অনেক রকম প্রবলেমস ওই সময় সৃষ্টি হয়। হতে পারে আপনার জন্ডিসের মাত্রা বেশি আছে বা লিভার ফাংশনের কোনো প্রবলেম রয়েছে, ওই সময় কিন্তু চেঞ্জেস হতে থাকে। তো ডক্টরকে সেইভাবে আমাদেরকে যখনই চেক আপে যাবো তখন সব কথা খুলে বলতে হবে, কারণ যেই ভুলটা আমি করেছিলাম সেই ভুলটা থেকে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি। যেমনটি হয়েছিল যে আমি যখন প্রেগনেন্ট হই তখন আমার কিন্তু ডিমের গন্ধ, এমনকি মাছের, তারপরে মাংস, এইসব রসুন পেঁয়াজ এই ধরনের গন্ধ কিন্তু স্মেল আমি একদম সহ্য করতে পারতাম না। কিন্তু আমি ধারণা করেছিলাম হতে পারে এটা কনসিভ করেছি যার জন্য হয়েছে, কিন্তু এটা আমার টোটালি ভুল ছিল, কারণ আমার ভিতরে ছিল জন্ডিস, যেটা আমার ভিতরে ধীরে ধীরে বাড়ছিল, যার জন্য গিয়ে লাস্টে যখন আমার আফটার ডেলিভারি হয় তখন কিন্তু অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম, যার জন্য আমাকে পুরো 1 মাস ধরে হসপিটালাইজড হতে হয়েছিল। তো এই ভুলটা আপনারা করবেন না, একবার হলেও আপনাদের লিভার ফাংশন টেস্টটা অবশ্যই করাবেন। যদি ডক্টর রেকমেন্ড নাও করে থাকে তাহলেও আপনারা প্রেগনেন্সির মাঝে মাঝেই কিন্তু, যেমন মাঝখানে যেমন 3 মাস, 6 মাস, 9 মাস এই টাইমে কিন্তু নিজেরা করে থাকবেন, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য কিন্তু প্রচন্ডভাবে হেল্পফুল হবে। আর যদি আপনাদের ডক্টর, গাইনো ডক্টর যদি রেকমেন্ড করে তাহলে তো খুবই ভালো, আর যদি না করে থাকে তাহলে আপনি কিন্তু নিজের থেকেই অবশ্যই টেস্টটা করে আপনার গাইনো ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারেন। তো এটা তো গেল একটা টপিক। তো সেকেন্ড টপিক হয়ে গেল। থার্ড টপিক যেটা আমি আপনাদের সাথে ডিসকাস করতে চলছি সেটা হচ্ছে, আমার চুলের ঘনত্ব কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল সেই সময়টা, আর মিষ্টি খাওয়ার প্রবণতাও কিন্তু বেড়ে গিয়েছিল। তো আমি ভেবে রেখেছিলাম যে হতে পারে আমার ছেলে হবে না, মেয়ে হবে, এরকম ধারণা হয়েছিল, কারণ বলা হয় নাকি মেয়ের মারা বেশি সুন্দর এবং চুলের ঘনত্ব বেড়ে যায়। তো আমার ক্ষেত্রে কিন্তু সেম তাই হয়েছিল। যেমন আমার পিম্পলস আগে কিন্তু প্রচুর পরিমাণে ছিল, কিন্তু আফটার কনসিভ করার পর কিন্তু আমার পিম্পলস চলে গিয়েছিল, আর পুরো মুখ পরিষ্কার, আরো বেশি ফেয়ার হয়ে গিয়েছিল, যার জন্য আমার মনে হয়েছিল যে বেবি গার্ল হবে, কিন্তু তার উল্টোটা হয়েছে। তো সব ক্ষেত্রে সবটা যে সমান হবে তা কখনোই হয় না। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার অনেকটা মিলেছিল, যেমন FHR রিপোর্ট আমার যেটা আমি দেখেছিলাম যে একদম ঠিক হয়েছে। সেকেন্ড যেটা আমার কাছে ঠিক হয়েছিল সেটা হচ্ছে, মানে মা, ঠাকুমা, দিদা এরা বলে থাকে যে স্বপ্ন যেমন আমরা সাপের স্বপ্ন দেখে থাকি তাহলে নাকি বংশবৃদ্ধি হয়। হ্যাঁ, এটা একদম সঠিক হয়েছিল আমার ক্ষেত্রে। আমি তো এগুলো মানি না, কিন্তু হ্যাঁ, এটা আমার জীবনে একদম সঠিক হয়েছিল। যেমন কি আপনারা যদি সাপের স্বপ্ন কিংবা হাতি, এছাড়া ময়ূরের স্বপ্ন এগুলো দেখে থাকেন তাহলে ভাববেন যে আপনাদের বেবি বয় হতে চলছে। জানি না কতটা এটা এই ক্ষেত্রে, কারণ এটা আমি এখনো কিন্তু পুরোপুরিভাবে বিশ্বাস করে উঠতে পারছি না, কিন্তু হ্যাঁ আমার ক্ষেত্রে সঠিক হয়েছিল, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তারপরে এইগুলো তো পুরো মিলে গিয়েছিল। তাছাড়া আমার জীবনে আরো যেগুলো ঘটনা ঘটেছিল সেগুলো হচ্ছে, আমি বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারতাম না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার মনে হতো যে আমি
শুয়ে থাকলে ঘুমোলে আমার বেশি ভালো লাগে। ঘুমোতে প্রচন্ডভাবে ভালোবাসতাম, আর তাছাড়া খাবারের মধ্যে জুস খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, এখনো ভালোবাসা, তখনও তো প্রচন্ডভাবে ভালোবাসতামই। তো এগুলো আমার হয়েছিল। নিরামিষ খেতে প্রচন্ডভাবে ভালোবাসতাম, মাছ মাংস এগুলোর গন্ধ আমি একদমই সহ্য করতে পারতাম না, যেমনটি বলেছিলাম। তো অনেকের ক্ষেত্রে হয়তো সেটা বেবি বয় কিংবা বেবি গার্ল এগুলো কখনো একসাথে, আমি মনে করি এগুলো কখনো সেম হতে পারে না। আর হ্যাঁ, বেবি বয়ের ক্ষেত্রে আমার যেটা হয়েছিল, ভমিটিং কিন্তু অনেকটাই কম ছিল, মানে একবারই হয়েছিল, সেটা তাও মাছের গন্ধে আমার হয়েছিল। তাছাড়া আমার ভমিটিং কিন্তু একদম হয়নি। অনেকের শোনা যায়, যেমন আমার যে রিলেটিভ রয়েছে বেবি গার্ল কনসিভ করেছে, ফার্স্ট টু লাস্ট কিন্তু তার ভমিটিং এর মধ্যে দিয়েই কাটিয়েছে। তো বলা হয় নাকি যে যদি বেবি গার্ল হয় তাহলে নাকি ফার্স্ট টু লাস্ট কিন্তু ভমিটিং এর সমস্যা থাকে। তো এরকম আমার রিলেটিভের মধ্যে দুজনের হয়েছে সেম, আর তাদের বেবি গার্লই হয়েছে। আর আমার যেহেতু বেবি বয় হয়েছে, আমার কিন্তু ভমিটিং এর সমস্যা একদম হয়নি। বলা হয় নাকি ভমিটিং সমস্যা হতে পারে এই ক্ষেত্রে, বেবি বয়ের ক্ষেত্রে কম, বেবি গার্লের ক্ষেত্রে বেশি। তো এটা আমাদের জীবনে ঘটেছে, তার জন্য একটা ছোট্ট অনুভূতি শেয়ার করছি। তার মানে এটা না যে আপনাদেরও ক্ষেত্রে সেটা সেম হতে পারে। আর যেটা আমার ক্ষেত্রে আরো মিলে গেছিল সেটা হচ্ছে বেবি বয় নাকি যেটা বলা হয় যে নড়াচড়া কি কম করে, মানে কি কম মারে। যেমন বলা হয় যে লাথি ঘুতো এগুলো আমাদের ভেতরে স্টমাকের ভিতরে বেবি গার্লরা খুব বেশি নড়াচড়া করে, কিন্তু বেবি বয়রা খুব কম। আর 5 থেকে 6 মাস পর থেকে বেবি বয়রা একটু নড়াচড়া করে, তাও ওটা খুব বেশি থাকে না। কিন্তু বেবি গার্ল কিন্তু প্রচন্ডভাবে নড়াচড়া করে 3 মাস থেকে 2.5 মাস থেকে স্টার্ট হয়ে যায়। তো এরকম অনেকের ক্ষেত্রে হয়, আবার অনেকের ক্ষেত্রে উল্টোটা হয়। এটাও হয় যে আমাদের স্টমাকের প্রথম বেবি হওয়ার সময় একটু নড়াচড়া কম হয়, সেকেন্ড বেবি হওয়ার সময় আরো বেশি হয়, কারণ জায়গাটা একটু বেশি পেয়ে যায়, এটাও কারণ হতে পারে। কিন্তু বেবি গার্লের ক্ষেত্রে কিন্তু নড়াচড়ার পরিমাণ খুব বেশি থাকে, লাস্টের দিকে গিয়ে আরো বেশি থাকে, কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু একটু কম থাকে। এটা কিন্তু 100% রাইট, কারণ এটা আমার জীবনে ঘটেছে। আর যাদের বেবি গার্ল হয়েছে তারা কিন্তু ফিলটা বেশি করেছিল, যার জন্যই আমার মনে হয় এটা 100% রাইট একদমই। আর আরো যে তথ্যগুলো আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে, প্রথম কথা, বেবি গার্ল আর বেবি বয়ের মধ্যে কখনোই ডিফারেন্স খুঁজবেন না, কারণ আজকের জেনারেশনে বেবি যেটাই আপনাদের হবে সেটাতে আপনারা হাসি হাসি অ্যাকসেপ্ট করবেন, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। কারণ একটা বাচ্চা মানে এতটাই ইনোসেন্ট হয় যে তাদের মুখ দেখলেই কিন্তু আমরা, ফেস দেখলেই আমরা এতটাই হ্যাপি হয়ে যেতে পারি যে ওর থেকে বেশি আমাদের জীবনে কিছুই চাওয়ার পাওয়া থাকে না। তাই আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে বেবি বয় এবং বেবি গার্লের মধ্যে কখনোই আপনারা এতটা বেশি মনে ডাউট রাখবেন না যে আমার বেবি বয় চাই বা আমার বেবি গার্লই চাই। তো যেটাই হবে খুব ভালোভাবে আপনারা সেটাকে অ্যাকসেপ্ট করবেন, এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আর আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে, আপনারা কিন্তু ডক্টরের কাছে যাবেন, যা যা প্রবলেম হচ্ছে সব কিন্তু খুলে বলবেন। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কিন্তু সবসময় সব প্রবলেম খুলে বলতাম না, কারণ ছোট ছোট যে প্রবলেমগুলো আমাদের মেয়েদের হরমোনাল চেঞ্জেসের জন্য হয় সেটা কিন্তু স্বাভাবিক, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা স্বাভাবিক নাও হতে পারে। যেমন আমার ক্ষেত্রে কিন্তু সেটা স্বাভাবিক ছিল না, যার জন্য আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আফটার ডেলিভারির আমি ফেস করেছি, সেই জন্য আপনাদেরকে শেয়ার করা। তো আপনারা কিন্তু খুলে বলবেন, এবং লিভার ফাংশন টেস্টটা কিন্তু অবশ্যই করাবেন, এবং হলুদ কিন্তু একদমই খাবেন না, কারণ এটা অ্যাভয়েড করাটাই আমার মনে হয় বেটার। আরো অজানা কিছু তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন মা হতে চলছেন সবাইকে বলবো যে খুব বেশি করে জল আর রেস্ট অবশ্যই করবেন। প্রোটিন জাতীয় যে খাবারগুলো থাকে ওগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, কারণ প্রোটিন কিন্তু আমাদের শরীরে প্রচন্ডভাবে দরকার পড়ে আফটার সিজারিয়ান কিংবা নর্মাল যেভাবে ডেলিভারি হবে সেইভাবে আপনাদেরকে কিন্তু আগের থেকে প্রিপেয়ার থাকতে হবে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। নমস্কার।